আমরা লাস্ট ক্লাসে যে এই চ্যাপ্টারটা ছিলাম এই চ্যাপ্টারের মধ্যে মোটামুটি অর্ধেক পর্যন্ত পড়েছিলাম, মূত্রের আগ পর্যন্ত পড়েছিলাম। বাকি পার্টগুলো শুরু করব। বাকি পার্ট শুরু করার আগে নতুন বইয়ের এডিশনে অনিথিন চক্রটা বিস্তারিত দেওয়া আছে। অনিথিন চক্র যেহেতু ভাই বিস্তারিত দেওয়া আছে, একটু দেখার চেষ্টা করো। একদম ইজি জিনিস, খুব একটা কঠিন কিছু না। আচ্ছা, অনিথিন চক্র জিনিসটা কি, এটা যদি হয়তো বা অনেকে ভুলে গেছো। অনিথিন চক্রের আরেক নাম হচ্ছে ইউরিয়া চক্র। এই ইউরিয়া চক্র হয় হচ্ছে, এমসিকিউটা খেয়াল করার আগে এমসিকিউ পারতে হবে। ইউরিয়া চক্র হয় হচ্ছে যকৃতে। ইউরিয়া চক্রের আরেক নাম কি, অনিথিন চক্র। এই দুইটা কথা আগে মাথায় রাখতে হবে। অনিথিন চক্রের আরেক নাম ইউরিয়া চক্র। ইউরিয়া চক্র হয় কোথায়, যকৃতে। এই দুইটা যদি কথা তোমার ক্লিয়ার হয়ে থাকে, তারপরে তুমি মনে রাখবা ইউরিয়া হচ্ছে মানবদেহের প্রধান রেচন পদার্থ। ইউরিয়া রেচন পদার্থ যদি হয় তাহলে ব্লাডের সাথে ইউরিয়া থাকে, এবং এই ইউরিয়াটা যকৃতে ইউরিয়াকে বের করে দেওয়ার প্রক্রিয়া যেটা, ওইটাই অনিথিন চক্রের মাধ্যমে ইউরিয়াটা বের করে দেয় এবং ব্লাডটা পরিশোষণ করতে থাকে। এই ছবিটার দিকে খেয়াল করলে আশা করি বুঝতে পারবা। এখানে সরি, আচ্ছা, এটা হচ্ছে ইউরিয়া চক্র। ইউরিয়া চক্রের মধ্যে প্রথমে কার্বন ডাইঅক্সাইড প্লাস অ্যামিনো গ্রুপ, তোমার বইতেই আছে এটা, বইটা একটু খুলো। এই বইয়ের নতুন এডিশনের বইয়ের এই যে এই ছকটার কথা বলতেছে। এই ছকটা আশা করি দেখা যাচ্ছে না ভিডিওতে, বাট এই ছকটার কথা বলতেছি। প্রথমে কার্বন ডাইঅক্সাইড প্লাস অ্যামোনিয়া গ্রুপ, এই দুইটা কার্বোময়েল ফসফেট গঠন করে। এই কার্বোময়েল ফসফেট গঠন করার সময় একটা এনজাইম লাগে যেটা বলে কার্বোময়েল ফসফেট সিনথেস। সিনথেস মানে হচ্ছে তৈরি করা। তাহলে কার্বোময়েল ফসফেট তৈরি যে করবে তাকে বলবো আমরা কার্বোময়েল ফসফেট সিনথেস। এই কথাটুকু আমরা প্রথমে মাথায় রাখবো। তাহলে এটার এনজাইমের নাম কি এখানে তৈরি হওয়ার সময়, কার্বোময়েল ফসফেট সিনথেস। এই কার্বোময়েল ফসফেট সিনথেস এনজাইম দ্বারা তোমার কার্বোময়েল ফসফেট তৈরি হয়। তারপরে অনিথিন চক্রটা ঘুরে। এই অনিথিন চক্র ঘোরার সময় প্রথমে তৈরি হয় সাইটোলিন, এখানে একটা এনজাইম লাগে। তারপরে তৈরি হয় আর্জিনিন সাকসিনেট, তারপরে তৈরি হয় আর্জিনিন, তারপরে তৈরি হয় অনিথিন। এই যে আর্জিনিন থেকে অনিথিন তৈরি হয়, এই ধাপের মধ্যেই তোমার ইউরিয়াটা বের হয়ে আসে। তাহলে ইউরিয়া চক্রের মূল মেকানিজম হচ্ছে এটা। এইটা মনে রাখার টেকনিক কি, তোমাকে যদি বলে সাইটোলিনের পরে কি তৈরি হয়, আর্জিনিন ও সাকসিনেট, কিভাবে বুঝবা মনে রাখার টেকনিক? টেকনিক হচ্ছে এস, এ, এ, আর, তিনটা জিনিস দিয়ে। এস দিয়ে হচ্ছে সাইটোলিন গঠিত হয়, এ দিয়ে গঠিত হয় আর্জিনিন ও সাকসিনেট, আরেকটা এ দিয়ে তৈরি হয়েছে অনিথিন, এবং আরেকটা আর দিয়ে তৈরি হয় এই যে আর নয়টা। আর আমরা বাংলা ভাষায় কিভাবে বলি, আর এভাবে বলি, আর দিয়ে হচ্ছে অনিথিন। আশা করি এতটুকু ভাবে বুঝতে পারছো। এই অনিথিন বা ইউরিয়া চক্রটার মাধ্যমেই ইউরিয়াটা বের হয় এবং অনিথিনটা আবার কাজে লাগে, আবার ইউরিয়া চক্র ঘুরে। আবার বিস্তারিত আমাদের এত কিছু লাগবে না, জাস্ট মাথায় রাখবো এটা কোথায় হয়, যকৃতে হয়। বৃক্ক যদি অপশনে থাকে, বৃক্ক চানি দাগাও না। বৃক্কের মাধ্যমে কিন্তু তোমার ইউরিয়া নিষ্কাশিত হয়। এটা যেন পারা যায় এতটুকু। বৃক্ক যদি অপশনে থাকে, বৃক্ক চানি দাগাও না। আচ্ছা, বৃক্কের মাধ্যমে। তারপরে সামনের দিকে আমরা মোটামুটি এগুলা পড়ছিলাম লাস্ট ক্লাসে। টিউবুলার পুনঃশোষণ, নির্বাচনমূলক পুনঃশোষণ, এই টাইপের কথাবার্তাগুলো হয়তো পড়ছিলাম, তোমাদের মনেও আছে এই টাইপের যতগুলো জিনিস আছে। তারপর সামনের দিকে আসো, এই মূত্রের পার্ট থেকে শুরু করি। মূত্রের বৈশিষ্ট্য। এই মূত্রের বৈশিষ্ট্যের মধ্যে এখানে অনেকগুলো এমসিকিউ আছে। প্রথম কথা, মূত্র কেমন, ঝাঁঝালো এবং অম্লগন্ধযুক্ত। এই কথাটুকু মাথায় রাখতে হবে। অম্লগন্ধযুক্ত, ঝাঁঝালো, তরল রেচন পদার্থ হচ্ছে মূত্র। এখন মূত্রের মধ্যে কিছু পদার্থ থাকে। আচ্ছা, বহুমূত্র জিনিসটাকে বলে ডায়াবেটিস। ডায়াবেটিস ইনসিপিটাস হচ্ছে মেনলি বহুমূত্র। বহুমূত্র জায়গাতে কি হয় আসলে, তোমার লবণাক্ত খাবার যখন আমরা খাই, এই লবণাক্ত খাবার খাওয়ার সাথে সাথে মূত্রের পরিমাণও বেড়ে যায়। এটার একটা মেকানিজম আছে। লবণের পরিমাণ বাড়লে পানির পরিমাণও বাড়ে শরীরের মধ্যে, পানির পরিমাণ বাড়লে মূত্রের পরিমাণও বাড়ে, আলটিমেটলি বহুমূত্র হয়। তাছাড়াও আরো অনেক কারণে বহুমূত্র হতে পারে, যেটার একটা কারণ হচ্ছে ডায়াবেটিস। তাছাড়া বৃক্ক প্রদাহ যদি হয় তাহলেই মূত্রের পরিমাণ বাড়তেও পারে, কমতেও পারে। অনেকগুলো মেকানিজম আছে মূত্রের পরিমাণ বাড়া কমানোর উপরে। কিন্তু একটা যেটা শিওর যে সাইন, ওইটা হচ্ছে মূত্র বর্ধক। মূত্রবর্ধক হচ্ছে ডায়ুরেটিক্স বলা হয়। এই মূত্রবর্ধক যদি তুমি খাও, বর্ধক মানে কি, বাড়ানো। ডায়ুরেটিক্স যদি খাও তাহলে মূত্রের পরিমাণ বেড়ে যাবে। সিম্পল কথা। কি কি আছে মূত্রবর্ধক? পানি। পানি খেলে মূত্রের পরিমাণ বাড়ে, স্বাভাবিক। লবণাক্ত পানি, চা এবং কফি, এগুলো হচ্ছে ডায়ুরেটিক্স। সাধারণত দৈনিক দৈনিক মূত্রের পরিমাণ কতটুকু হয়? সাধারণত 1.5 লিটার হয়। যদি 1.5 লিটারের থেকে বেশি, যেমন 2.5 লিটারের বেশি যদি হয়, তাহলে সেটাকে বলবো অতিরিক্ত মূত্র। ওই অতিরিক্ত মূত্রকে বলা হয় মেডিকেলের ভাষায় পলি ইউরিয়া। এই ওয়ার্ডটুকু তুমি শুধু দাগায় রাখবো, পলি ইউরিয়া জিনিসটা কি। 2.5 লিটারের বেশি মূত্র তৈরি হওয়া।
তারপরে ভাইয়া এখান থেকে মাথায় রাখবা যে 1.5 লিটার তো নর্মালি হওয়ার কথা। এখন 1.5 লিটারের থেকে যদি কম তৈরি হয় তাহলে কি হবে? 400 লিটারের 1.5 লিটারের থেকে কম হলে নর্মালি কিছু হবে না। কিন্তু তোমার যদি 400 ml, 1.5 লিটার কোথায় আর 400 ml কোথায়? এটা হচ্ছে 1500 ml না? 1500 ml কোথায় আর 400 ml কোথায়? 400 ml এর থেকে যদি কম হয় তাহলে সেই রোগটার নাম হবে অলিগিউরিয়া। OLIGURIA, অলিগিউরিয়া। এবং তারও কম যদি 100 ml এর থেকে কম মূত্র নিষ্কাশিত হয় সেটাকে বলবো অ্যানুরিয়া। ANURIA, অ্যানুরিয়া। ইংলিশ নাম সহ বাংলা নাম সহ খুব ভালো মতো পড়বো। তাহলে তোমাকে 3টা প্রশ্ন করি। ডায়ুরেটিক্স জিনিসটা কি? ডায়ুরেটিক্স হলে কি হয়? মূত্রের পরিমাণ বেড়ে যায়। তারপর অতিরিক্ত মূত্র হওয়ার মেডিকেল ভাষাকে কি বলা হয়? পলিইউরিয়া। 400 ml এর থেকে কম মূত্র তৈরি হওয়াকে বলা হয় অলিগিউরিয়া। এবং লাস্টে অ্যানুরিয়া কি? অ্যানুরিয়া হচ্ছে 100 ml এর থেকে কম মূত্র তৈরি হওয়াকে বলা হয় অ্যানুরিয়া। এই 4-5টা কথা যেন আমরা পারি। তারপরে মূত্রের বৈশিষ্ট্যতে চলে আসো। বৈশিষ্ট্যের মধ্যে প্রথমে ক্ষর বর্ণের হয়। এই পুরো পেজটাই খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা পেজের মধ্যে এমসিকিউ। ভলিউম কত? 600 থেকে 2500 ml নর্মালি। তাহলে এটার অ্যাভারেজ কত আসে? অ্যাভারেজ আসে 1500 ml। দেন আপেক্ষিক গুরুত্ব কত মূত্রের? এটাও খুব ইম্পর্টেন্ট। 1.008 থেকে 1.030, এটাও মুখস্থ রাখতে হবে। মূত্রের পিএইচ কত? স্বাভাবিক পিএইচ হচ্ছে 6। যদি তোমার রেঞ্জে পিএইচ চাই তাহলে রেঞ্জে পিএইচ থাকলে তুমি দিবা হইতেছে 4.5 থেকে 8। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। মূত্রের পিএইচ কত? 4 থেকে 8, 4.5 থেকে 8। এটা যেন ভুল না হয় কোনোভাবেই। আচ্ছা, মূত্রের গন্ধ কেমন আর মূত্রের কালার কেমন, এই দুইটা টপিক আছে না? মূত্রের কালারটা হয় ক্ষরবর্ণের। এবং কেন ক্ষরবর্ণের হয়? কারণ মূত্রের মধ্যে ইউরোক্রোম থাকে। ইউরোক্রমের কারণে ক্ষরবর্ণের হয় এবং কালারটা হয় এই ক্ষরবর্ণের কালার হয়, মানে একটু হলুদ কালারের মতো। কিন্তু গন্ধের পার্টে যদি আসো তুমি, গন্ধ অনেকটা অ্যারোমেটিক এবং গন্ধের মধ্যে কিছু জৈব পদার্থ থাকার কারণে, এখানে যেমন ইউরিনোট থাকার কারণে একটা জৈব পদার্থ, মূত্রের গন্ধটা হয় একটু ঝাঁঝালো গন্ধ এবং অ্যামোনিয়ার গন্ধের মতো। এই ঝাঁঝালো অ্যামোনিয়ার গন্ধের মতো হওয়ার কারণ হচ্ছে ইউরিনোড নামক একটা রাসায়নিক পদার্থের কারণে। তাহলে 2টা প্রশ্ন এখান থেকে। ইউরিনোডের কাজ কি? মূত্রের গন্ধটা চেঞ্জ করা। এবং ইউরোক্রোমের কাজ কি? ক্রোম। এই ওয়ার্ডটার মানে কি? ক্রোম। ক্রোম মানে হইতেছে কালার। তাহলে ভাইয়া ক্রোম ওয়ার্ডটা যেহেতু কালার, তাহলে ক্রোম, ইউরোক্রোম কেন কি করে? মূত্রের বর্ণ তৈরি করে। এবং ইউরিনোড, দেখো নোট দিয়ে মনে করবা, দিয়ে মনে রাখার টেকনিক হচ্ছে নাক। নাক দিয়ে আমরা কি করি? গন্ধ নেই। আমি এভাবে মনে রাখতাম আর কি, তোমরা যেভাবে মনে রাখো এমনি মনে রাখলে তো হলোই। তারপরে মূত্রের রাসায়নিক উপাদান এবং গঠনের মধ্যে তোমাকে যদি বলে মূত্রের প্রধান উপাদান কি? ইউরিয়া নাকি পানি নাকি ক্রিয়েটিনিন নাকি অন্যান্য অজৈব পদার্থ? মূত্রের প্রধান উপাদান পানি, কারণ মূত্রের মধ্যে প্রায় 97% বা 95 থেকে 97% পানি থাকে এবং বাকি পার্সেন্টটুকু অনেক কঠিন পদার্থ থাকে। এবং কঠিন পদার্থের মধ্যে কিছু জৈব পদার্থ অজৈব পদার্থ থাকে। এটা আমাদের নট নেসেসারি এমসিকিউর জন্য। চলে আসো, এখানে একটা ছক দেওয়া আছে। ছকের মধ্যে এই ছকটা আবার ইম্পর্টেন্ট। কিছু জৈব পদার্থ এবং কিছু অজৈব পদার্থের একটা শতকরা হার দেওয়া আছে, যে বাকি যে 3 থেকে 5% উপাদান থাকে পানি ছাড়াও, ওই বাকি 3 থেকে 5%-এর মধ্যে কিছু জৈব কিছু অজৈব। কি কি জৈব পদার্থ কি কি অজৈব পদার্থ, এগুলা সিরিয়ালি মুখস্থ করার থেকে আমরা কিছু ছোট মানে কিছু কিছু জিনিস পড়ে যাবো যেটা সব থেকে ইম্পর্টেন্ট। দেখো, মূত্রের প্রধান বজ্রই হচ্ছে ইউরিয়া, একটা জৈব পদার্থ। এবং ইউরিয়া থাকে 2%। এটা টোটাল কিন্তু 100%-এর মধ্যে, টোটাল 100%-এর মধ্যে ইউরিয়া হচ্ছে 2%। তারপরে ভাই সোডিয়াম থাকে। এইখানে জৈব অজৈব আলাদা করে তোমার পড়ার দরকার নেই, কারণ তুমি কিন্তু নিজেই জানো যে এগুলা সবই অজৈব পদার্থ। পর্যায় সারণীর গ্রুপের যে বাম দিকের যে মৌলগুলো দেখো, এই পটাশিয়াম সোডিয়াম ক্যালসিয়াম, এগুলো সব বাম দিকের মৌল। এবং অ্যামোনিয়া দেখলেই চেনা যায় যেগুলো অজৈব পদার্থ। তাহলে তুমি আলাদাভাবে পড়বা অজৈব পদার্থ, এগুলো আলাদাভাবে পড়বা না। তুমি পড়বে এটা যে সোডিয়াম থাকে 0.35%, 35% না কিন্তু 0.35%। তারপর পটাশিয়ামটা পড়বা 0.15%। তারপর ক্যালসিয়াম ক্লোরাইড এগুলো লাগে না, ক্লোরাইডটা পারলে পড়ো 0.6%। তারপর এখান থেকে পড়বা ইউরিয়া তো মাস্ট পড়তে হবেই। তারপর ক্রিয়েটিনিনটা মোস্ট ইম্পর্টেন্ট। ক্রিয়েটিনিন থাকে 0.07%। কিটোন বডিটাও পড়ো 0.02%। এই 4-5টা পড়লেই হবে। তারপর আর কিছু লাগবে? আর কিছু লাগবে না। এখান থেকে আমাদের খুব একটা ইম্পর্টেন্ট কিছু নাই আর। ক্রিয়েটিনিনটা পড়বো, কিটোন বডি পড়বো, কত পার্সেন্ট করে থাকবো, এই কয়টা একটু মুখস্থ করবো। মনে রাখার কোনো টেকনিকও দরকার নেই, এমনি মুখস্থ রাখলে আপনাদের আশা করি হয়ে যাবে। বুঝতেছো হয়তো বা? যারা ফেসবুক লাইভ থেকে দেখতেছো, কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাইতে পারো। আচ্ছা, তারপরে আসো, এই ছকটা হইতেছে ভাই আরো ইম্পর্টেন্ট।
যারা মেডিকেল সেকেন্ড টাইমার দিবা তাদের যদি এই ছকের মধ্যে কোনো ঘাটতি থাকে এখনই দেখে রাখো, এখনই পড়ে রাখো, তোমার পড়ার সময় এখনই, পড়ার সময় পাবা না। দেখো এই ছকটার মধ্যে কিছু রোগের নাম দেওয়া আছে এবং রোগের কারণ দেওয়া আছে। যে রোগের কারণটা আমাদের বৃক্ক গঠিত বা এই চ্যাপ্টার রিলেটেড, মূত্রের অস্বাভাবিকতার কারণে এই রোগগুলো হয়। মূত্রের অস্বাভাবিকতার কারণে তোমার যদি মূত্রের মধ্যে অস্বাভাবিকভাবে গ্লুকোজ যায়, অস্বাভাবিকভাবে প্রোটিন যায়, লিপিড যায়, বিলিরুবিন যায়, রক্ত যায়, তাহলে আমাদের এক একটা ডাইমেনশনে এক একটা রোগ হয়। সেই অনুযায়ী গ্লুকোজ যদি যায় রক্তের মাধ্যমে, তাহলে সেই রোগটার নাম দেখো, সেই উপাদানের উপস্থিতির কারণে যা বলা হয় সেটা বলে গ্লুকোসুরিয়া। তুমি না এই যে এই রোগের নাম তারপরে উপস্থিতির কারণে কি হয় এটা আলাদাভাবে পড়ার থেকে তুমি জাস্ট এতটুকু মাথায় রাখো, গ্লুকোজ যাওয়ারকে বলা হয় গ্লুকোসুরিয়া, শেষ। এবং এটা কোন রোগে হয়? ডায়াবেটিস রোগে, ডায়াবেটিস মেলাইটাস রোগে। ডায়াবেটিস মেলাইটাস বিস্তারিত আমরা চ্যাপ্টার এটা পড়বই, বা বিস্তারিত চ্যাপ্টার এটা আছে, তারপরে বিস্তারিত ওইখানে আছে। আমরা আর এত রাশে না যায়, জাস্ট মাথায় রাখবো যে গ্লুকোসুরিয়া ডায়াবেটিস মেলাইটাসে হয়। গ্লুকোজ যাওয়াকে বলা হয় গ্লুকোসুরিয়া, প্রোটিন যাওয়াকে বলা হয় প্রোটিন ইউরিয়া, লিপিড যাওয়াকে বলা হয় লিপুরিয়া, বিলিরুবিন যাওয়াকে বলা হয় বিলিরুবিন ইউরিয়া, তারপরে ভাইয়া রক্ত যাওয়াকে বলা হয় হিমাচুরিয়া। রক্তের দেখো, রক্ত মানে হচ্ছে হিম, রক্তের একটা কম্পোনেন্টই হচ্ছে হিম। সো হিম দিয়ে কিছু বুঝালেই রক্ত আসবে, রক্ত যাওয়াকে বলা হয় হিমাচুরিয়া। এবং এখানকার মধ্যে অনেকগুলো কারণ দেওয়া আছে কেন এগুলো হচ্ছে। এগুলো কারণগুলোর মধ্যে সবগুলো আমাদের পড়া লাগবে না, যেটা আনকমন ওইটা শুধু পড়া লাগবে। যা দেখো আনকমন গুলো আমি বের করে দিচ্ছি। দেখো তো, লিম্ফোমা, লিউকোসার্কোমা, এই লিউকো এগুলো দিয়ে নাম আরো কোথাও আছে? আর কোথাও নাই। প্রোটিনিউরিয়া মানে মূত্রের মধ্যে দিয়ে যদি প্রোটিন যায় তাহলে লিউকেমিয়া, লিউকোসার্কোমা এগুলোর কারণে হয়। আশা করি শুধুমাত্র তুমি এই যে এক্সেপশনাল কথাগুলো এটা তুমি পড়তে পারবা। দেখো তো, অ্যালকোহলের ক্রিয়া আরো কোথাও আছে? নাই। তাহলে অ্যালকোহলের ক্রিয়া লিপোরিয়া, ইজিলি। তারপর দেখো বিলিরুবিন যাওয়া জন্ডিস, এটা আমরা নিজেরাই ছোটবেলায় জানি। বিলিরুবিন যদি আমাদের ব্লাড ব্লাড বিলিরুবিনের পরিমাণ যদি বেড়ে যায় নর্মাল স্বাভাবিকের থেকে, সেটাকে বলে জন্ডিস। তাহলে মূত্রের মধ্য দিয়ে বিলিরুবিন বেশি যায় যখন জন্ডিস হয়। তারপরে প্রোস্টেট প্রদাহ আরো কোথাও আছে? প্রোস্টেট প্রদাহ নাই। বৃক্কের প্রদাহ দুই জায়গাতে আছে, যার কারণে আমরা এটা পড়বো না। প্রোস্টেট প্রদাহ সহকারে বাকি যেগুলো দাগাই দিছে ওগুলো খুব ভালো মতো মনে রাখবে এবং মুখস্থ করে ফেলবা, আশা করি পারা যাবে। এগুলা নিচের এগুলা কথাবার্তা আমরা আগে পড়ছিলাম, এটা পারা যাবে। আচ্ছা, এখানে নতুন নতুন বইতে আরো কয়েকটা কথা আছে। এটা পুরান বইতে অনেকগুলা কথাবার্তা দেওয়া, বাট আমরা নতুন বই অনুসারে কয়েকটা জিনিস শিখবো। তার আগে আরো দুইটা ইম্পর্টেন্ট এমসিকিউ শিখে রাখো। আহ, আমাদের একটা রেচন পদার্থ হচ্ছে ক্রিয়েটিনিন, ইউরিয়ার সাথে ক্রিয়েটিনিন যায়। আমরা ক্রিয়েটিনিনটা মাপি, বা এটা হচ্ছে একটা ইন্ডেক্স, ডায়াগনস্টিক ইন্ডেক্স অফ কিডনি। কিডনি ভালো আছে নাকি খারাপ আছে এটা মাপার জন্য ক্রিয়েটিনিন টেস্ট করতে হয়। কেন ক্রিয়েটিনিন টেস্ট করতে হয়? এটা কারণ ক্রিয়েটিনিনটা পেশির মধ্যে অনেকক্ষণ ধরে থাকে। এই যে এটা লেখাই আছে দেখো, ক্রিয়েটিনিন বিপাক প্রক্রিয়ায় পেশিতে শক্তি উৎপন্ন করে এবং ক্রিয়েটিনটা ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে। ইউরিয়ার থেকে ক্রিয়েটিনিন টেস্ট করাটা ভালো। এখন ক্রিয়েটিনিন টেস্ট করার মাধ্যমে তোমাকে যদি বলে ডায়াগনস্টিক ইন্ডেক্স কোনটা বা বৃক্কে রোগ নির্ণয়ের নির্দেশক কোনটা, তুমি অ্যান্সার দেখাবো ক্রিয়েটিনিন। এখন সেকেন্ড কোশ্চেন করবে ক্রিয়েটিনিন পুরুষের কত থাকে, মেয়েদের কত থাকে। পুরুষের থাকে হচ্ছে 0.6 থেকে 1.2 মিলিগ্রাম পার ডেসিলিটার। এই এককটা খুব ভালো মতো খেয়াল করো ভাই, 0.5 থেকে 1.1 মিলিগ্রাম পার ডেসিলিটার, এটা থাকে হচ্ছে মহিলাদের। এই দুইটা পয়েন্ট আমরা যেন পারি, পুরুষের কত, মহিলাদের কত, এই দুইটা ক্রিয়েটিনিনের ভ্যালু দুইটা আমাদের মাথায় রাখা লাগবে অ্যাট এনি হাউ। তারপর এখানে তো আরেকটা এমসিকিউ আছে, দেহে বিদ্যমান প্রায় 2% ক্রিয়েটিনিন বিপাক প্রক্রিয়ায় পেশিতে শক্তি উৎপন্ন করে। এই কয়টা এমসিকিউ আমরা যেন মোটামুটি পারি। এখন ক্রিয়েটিনিন তৈরি হলো, ইউরিয়া তৈরি হইলো, ইউরিক অ্যাসিড তৈরি হইলো, এই তিনটা বর্জ্য পদার্থ যাবে হচ্ছে ব্লাডে। এখন ভাইয়া এই তিনটা বর্জ্য পদার্থ কই থেকে তৈরি হলো? ইউরিয়া কোথা থেকে তৈরি হলো? অনিথিন চক্রের মাধ্যমে। বাট ক্রিয়েটিনিন কিভাবে তৈরি হইলো, বা ইউরিক অ্যাসিড কিভাবে তৈরি হইলো, ওগুলা কিভাবে ব্লাডে আসলো? ব্লাডে আসার পরে স্টেপসগুলো আমরা গত ক্লাসে পড়ছি, যে তিনটা স্টেপসের মাধ্যমে আলট্রাফিল্ট্রেশন, নির্বাচনমূলক মূলশোষণ এবং টিউবুলার ক্ষরণ বা সক্রিয়করণ, তিনটা ধাপের মাধ্যমে মূত্র পরিশ্রুত করে। আলট্রাফিল্ট্রেশন ধাপে 125 সিসি নিয়ে যায়, আবার নির্বাচনমূলক পুনঃশোষণে ব্যাক করে আনে 124 সিসি, আবার সক্রিয়করণ ধাপে কিছু বজ্র পদার্থগুলো আবার ব্যাক করে দিয়ে দেয়। তা আলটিমেটলি 1 সিসি প্রতি মিনিটে পরিমাণ মূত্র তৈরি হতে থাকে। এখন ওই যে আগের যে দুইটা জিনিস ক্রিয়েটিনিন এবং ইউরিক অ্যাসিড, ওগুলো কিভাবে তৈরি হলো এটা নতুন বইতে দেওয়া আছে, এই বইতে দেওয়া নাই। এই বইয়ের পিডিএফটা আগের এডিশনে, আমি নতুন বইতে, তুমি খুলো একটু, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি এটা। তাহলে প্রথমে আসি ইউরিক অ্যাসিড বজ্র কিভাবে তৈরি হয়।
ইউরিক অ্যাসিড তৈরি হওয়ার সময় তোমার শরীরের মধ্যে কিছু পরিমাণ পিউরিন ক্ষার থাকে। পিউরিন ক্ষারগুলো কি কি ছিল? পিউরিন ক্ষারের মধ্যে আমরা জানি দুই ধরনের নাইট্রোজেন বেস থাকে, এটা হচ্ছে পিউরিন আর এটা হচ্ছে পাইরিমিডিন। পিউরিন ক্ষারগুলা কি? এটা হচ্ছে অ্যাডিনিন আর গুয়ানিন পিউরিন ক্ষার, আর পাইরিমিডিন হচ্ছে সাইটোসিন আর থাইমিন। মনে আছে হয়তো বা, আমরা বোটানিতে পড়েছিলাম। পিউরিন ক্ষারের মধ্যে দুইটা জিনিস আছে, এটা হচ্ছে বাকি যে দুইটা সাইটোসিন আর থাইমিন, এই দুইটা বাদ দিয়ে বাকি যে দুইটা অ্যাডিনিন আর গুয়ানিন, এ দিয়ে প্রকাশ করি আর গুয়ানিন জি দিয়ে প্রকাশ করি। অ্যাডিনিন আর গুয়ানিন পিউরিন ক্ষার। অ্যাডিনিন ভাঙবে এবং গুয়ানিন ভাঙবে। অ্যাডিনিন ভেঙে তৈরি করে হচ্ছে হাইপোজ্যান্থিন এবং গুয়ানিন ভেঙে তৈরি করে হচ্ছে জ্যান্থিন। হাইপোজ্যান্থিন আবার জ্যান্থিনেও কনভার্ট হইতে পারে। এখানে অনেকগুলো স্টেপসের মধ্যে অনেকগুলো এনজাইমের নাম দেওয়া আছে, আমাদের এনজাইমের নামগুলো আপাতত লাগবে না। হাইপোজ্যান্থিন থেকে জ্যান্থিন তৈরি হওয়ার পরে এই জ্যান্থিনটাই জারণ প্রক্রিয়ার মাধ্যমে ইউরিক অ্যাসিড তৈরি হয়। এই ইউরিক অ্যাসিড তারপরে অনিথিন চক্রের কি ছিল? ইউরিয়া। ইউরিয়া কই থেকে আসলো? ওই যে একটু সবার শুরুতে দেখালাম যে ভাইয়া অনিথিন চক্র। অনিথিন চক্র থেকে ইউরিয়া, ইউরিক অ্যাসিড আর এই যে অ্যাডিনিন গুয়ানিন মানে পিউরিন বেসগুলো ভেঙে ভেঙে তৈরি করলো জ্যান্থিন, হাইপোজ্যান্থিন, এগুলা ইউরিক অ্যাসিডে পরিণত হলো। ইউরিক অ্যাসিড আর ইউরিয়া আর ইউরিক অ্যাসিড এই দুইটা জিনিস একসাথে মিক্স হলো। মিক্স হওয়ার পরে আরো একটা স্টেপস বাকি আছে, যেটা হচ্ছে ক্রিয়েটিনিন কিভাবে তৈরি হয়। ক্রিয়েটিনিনও তো বের হইতে হবে শরীরে কোথাও না কোথাও থেকে। ক্রিয়েটিনিনটা বের হয়ে ওই তিনটা একসাথে মিক্স হয়ে তারপরে ব্লাডের সাথে যাবে। ক্রিয়েটিনিন তৈরি হওয়ার জন্য আমাদের পেশির মধ্যে 3 ধরনের অ্যামিনো অ্যাসিড আছে, যেমন গ্লাইসিন, আর্জিনিন আর মেথিওনিন। গ্লাইসিন, আর্জিনিন, মেথিওনিন এই 3টা অ্যামিনো অ্যাসিড ভেঙে ট্রান্সঅ্যামিনেশন প্রক্রিয়ায় ক্রিয়েটিন তৈরি করে। এই এতটুকু মাথায় রাখতে হবে যে এখানে কি প্রক্রিয়া হয়, ট্রান্সঅ্যামিনেশন। ট্রান্সঅ্যামিনেশন মানে হচ্ছে অ্যামিনো গ্রুপটাকে ট্রান্সফার করে দেয়। ট্রান্সঅ্যামিনেশন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হচ্ছে ক্রিয়েটিন। ক্রিয়েটিনিন না, কিন্তু ক্রিয়েটিন। এই ক্রিয়েটিন পেশির মধ্যে থাকে এবং ক্রিয়েটিন থেকে আবার ক্রিয়েটিনিন উৎপন্ন হয়। জাস্ট তুমি এই কয়টা পয়েন্ট মনে রাখবা যে ক্রিয়েটিনিন তৈরি হয় কই থেকে? গ্লাইসিন, আর্জিনিন এবং মেথিওনিন। GAM, গাম থেকে তৈরি হয়। গ্লাইসিন, আর্জিনিন, মেথিওনিন অ্যামিনো অ্যাসিড থেকে ক্রিয়েটিনিন তৈরি হয়। এই ক্রিয়েটিনিন সাথে উপরে ইউরিয়া এবং ইউরিক অ্যাসিড, এগুলা তিনটা মিক্স হয়ে, এই তিনটা মিক্স ধরে নাও ক্রিয়েটিনিন এভাবে লিখলাম, ইউরিয়া আর ইউরিক অ্যাসিড, এই তিনটা জিনিস মিক্স হয়ে ব্লাডের মধ্যে যায় এবং ব্লাডের মধ্যে যে ব্লাডটা দূষিত হয়। এখন ভাইয়া এগুলা কেন তৈরি হইলো? তৈরি হওয়ার কারণ হচ্ছে যে আমার যে ওই যে অ্যাডিনিন, গুয়ানিন বা ওই টাইপের পদার্থ, তাছাড়া আমাদের শরীরের মধ্যে মজুদকৃত কি বলে গ্লাইসিন, আর্জিনিন, মেথিওনিন, এগুলো তো বের হইতে হবে। তাছাড়া অনিথিন চক্রের মাধ্যমে কিছু পরিমাণ যে এক্সট্রা জিনিস আছে ওগুলো তো বের হইতে হবে, মানে বের হইতে হবে মানে বিপাক হইতে হবে। বিপাক হওয়ার মাধ্যমে এগুলা তৈরি হয়, এই বজ্র পদার্থগুলো তৈরি হয়। এগুলা নাম দিয়েছে আমরা বজ্র পদার্থ, এবং বজ্র পদার্থগুলো ব্লাডের সাথে মিক্স হয়ে তারপরে বৃক্ক দিয়ে বের হয়ে যায়। এইটা হচ্ছে মূল মেকানিজম আমাদের। এইখান থেকে পরীক্ষায় এমসিকিউ আসবে কি? এমসিকিউ আসবে প্রথমে ইউরিক অ্যাসিড কই থেকে তৈরি হয়, কি কি ধাপ ফলো করে, এবং ভাইয়া ক্রিয়েটিনিন কই থেকে তৈরি হয়, কোন গাম থেকে তৈরি হয়, গ্লাইসিন, আর্জিনিন আর হচ্ছে ম্যাথিওনিন, এগুলা থেকে তৈরি হয়। আর অনিথিন চক্র তো পড়াই দিলাম। সবকিছু হচ্ছে আমাদের মেইন মানে রেচন পদার্থ, বজ্র পদার্থ। এতটুকু পর্যন্ত ক্লিয়ার থাকলে আশা করি পারবা। তারপর চলে আসো অসমোরেগুলেশন। অসমোরেগুলেশন উপরের দিকে। অসমোরেগুলেশন থেকে জাস্ট একটা ওয়ার্ড পড়বা। অসমোরেগুলেশনে ভূমিকা রাখে কোনটা? অ্যান্টি ডায়োরেটিক হরমোন, এটার সংক্ষেপ নাম এডিএস। এই হরমোনের আরেক নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন। এখানে জাস্ট একটা কথা মাথায় রাখতে হবে যে এডিএস হরমোনের সাথে মূত্রের পরিমাণ ব্যস্তানুপাতিক। দ্যাটস মিন এডিএস হরমোনের পরিমাণ যদি তুমি বাড়াও তাহলে মূত্রের পরিমাণ কমবে, এডিএস হরমোনের পরিমাণ যদি কমাও মূত্রের পরিমাণ বাড়বে। এখানে অ্যালডোস্টেরনের সাথেও ওরকম একটা সম্পর্ক আছে, জাস্ট মাথায় রাখবা।
অসমোরেগুলেশনের মাধ্যমে অবিশ্রবণিক চাপও নিয়ন্ত্রিত হয়, এই কথাটাও মাথায় রাখতে হবে। আরও একটা কথা আছে যে দেহের পানির পরিমাণ কম হলে এডিএসের পরিমাণ বেড়ে যায়। তাহলে মূল মেকানিজমটা বলি। সাপোজ তোমার দেহে পানির পরিমাণ কম, তুমি একটা মরুভূমি জায়গায় আছো, মরুভূমি এরিয়াতে থাকলে তুমি পানি কম খাচ্ছ, তো তুমি পানির পরিমাণ কমাই দিছো শরীরে, পানির ইনটেক কমাই দিছো। পানির ইনটেক যদি কমাই দাও তাহলে কি করবে বৃক্ক, এডিস হরমোনের পরিমাণটা কমাই দিবে। এডিস হরমোনের পরিমাণ যদি কমাই দেয়, সাথে সাথে এডিস হরমোনের সাথে একটু আগে কি বললাম, মূত্রের ব্যস্তানুপাতিক সম্পর্ক। পানির পরিমাণ যদি তুমি কম খাও, মূত্রও কম তৈরি হবে, তাহলে মূত্রের পরিমাণও কমে যাবে। সরি, ভুল বলে ফেলছি, এডিস হরমোন তো বেড়ে যাবে, মূত্রের পরিমাণও কম তৈরি হবে। সেম ভাবে তুমি সাপোজ রোজার সময় বা ইফতারের সময় বা সেহরির সময় অনেক পরিমাণ পানি খাও, অনেক পরিমাণ যদি পানি খাও তাহলে কি হবে, পানি কি তোমার থেকে যাবে শরীরে? না, থেকে যাবে না। তাহলে পানির ইনটেক যদি তুমি বাড়ায় দাও, পানি যদি খাওয়া বাড়ায় দাও, এই দুটো কথা তুমি বইতে একটু লিখে রাখো। পানির পরিমাণ যদি বাড়ায় দাও খাওয়া, তাহলে এডিএস হরমোনের পরিমাণ বেড়ে যাবে না, এডিএস হরমোনের পরিমাণ কমে যাবে, আলটিমেটলি মূত্রের পরিমাণ বেড়ে যাবে। দেখা যায় অনেক বেশি পানি খেলে মূত্রের পরিমাণ বেড়ে যায়। কেন বেড়ে যায়? এডিএস হরমোন কমে যায়। এডিএস হরমোন কেন কমে যায় ওগুলো আমরা বিস্তারিত বইতে আছে, জাস্ট এই দুইটা কথা সারসংক্ষেপ, দুইটা কথা যেন বইতে লিখে রাখো, তাহলে আশা করা যায় যে পারবা। এখান থেকে আর কিছু নাই। সোডিয়াম পটাশিয়ামের ভারসাম্য রক্ষা, এই পার্টের মধ্যে অনেকগুলো কথা আছে। তো প্রথম এমসিকিউ যেটা বারবার পরীক্ষায় আসে যে সোডিয়াম পটাশিয়াম বা আয়নিক ভারসাম্য রক্ষা করে কোনটা? আয়নিক ভারসাম্য রক্ষা করে অ্যালডোস্টেরন হরমোন। এই কথাটা এখানে বইতেই আছে, আমি এখানে তারপর লিখে দিই। অ্যালডোস্টেরন সোডিয়াম পটাশিয়ামের ভারসাম্য রক্ষা করে। তারপরে সেকেন্ড এমসিকিউ আসবে যে সোডিয়াম আয়নের বহিঃকোষীয় পরিমাণ কত, বা বহিঃকোষীয় সোডিয়াম আয়নের ঘনত্বের পরিমাণ কত, এরকম একটা লাইন আছে। হ্যাঁ, ঘনত্ব থাকে 142 মিলিমোল পার লিটার। এটার ইউনিটটাও খুব ইম্পর্টেন্ট, খেয়াল করতে হবে। এবং অন্তঃকোষীয়র পরিমাণ 10 মিলিমোল পার লিটার। অন্তঃকোষীয়টা যদি মনে না থাকে তাহলে দেখাবো না, মানে পড়বো না। আর যদি মনে থাকে তাহলে তো হলোই। আর পটাশিয়ামের পরিমাণ বহিঃকোষীয়টা কত, শুধু বহিঃকোষীয় পড়বা 4 মিলিমোল পার লিটার। এবং অন্তঃকোষীয় কত, না মনে থাকলে না মনে থাকবে, দরকার নেই, পড়ার দরকার নেই আমাদের। এইটাই মূল কথা। দেখছো কত শর্টকাটে পড়া যায়, কত ছোট জিনিস। আচ্ছা, এখানে একটা এমসিকিউ আছে, যখন 70 বছর হয় মানুষের তখন 50% কাজের ক্ষমতা কমায় দেয় বৃক্ক। ঠিক আছে, বৃক্কর বিকল দুই ধরনের হয়। এটা হচ্ছে বৃক্কের দীর্ঘস্থায়ী বিকল, যেটা বলে ক্রনিক রেনাল ফেলিওর। আর এটা হচ্ছে বৃক্কের তাৎক্ষণিক বিকল বা অ্যাকিউট রেনাল ফেলিওর। তাৎক্ষণিক যদি বিকল হয় তাহলে সোডিয়াম পটাশিয়ামের ভারসাম্য রক্ষা হয় না। আলটিমেটলি তোমার এই কয়েকটা কারণে তাৎক্ষণিক বিকল হতে পারে। কারণগুলো শুধুমাত্র হেডিংগুলো পড়ে রাখবা। একটা হচ্ছে বৃক্কের রক্ত প্রবাহ যদি হ্রাস পায়, ক্ষতিগ্রস্ত বৃক্ক হয়, মূত্র নিঃসরণে বাধাগ্রস্ততা যদি হয়, এগুলো কারণে তাৎক্ষণিক বিকল হয়। শুধুমাত্র পয়েন্টগুলো পড়বা, তারপরে তোমার যদি পড়তে ইচ্ছা করে ভিতরে পড়তে পারো। তারপরে ভাইয়া আসো মেইন কথা, তাৎক্ষণিক বিকল হলে কি কি হয়? অনেক কিছুই হয়, এগুলো আমাদের নট নেসেসারি। তাৎক্ষণিক বিকলের করণীয় কি? ডাক্তার দেখতে হবে, ডাক্তারে দেখাইতে হবে, অনেক কিছু করতে হবে, হিবিজিবি অনেক কথাবার্তা, নট নেসেসারি। মেইন পড়ায় আসো। মেইন পড়া হচ্ছে তোমার বৃক্ক তাৎক্ষণিক বিকল হইলে কি হয়। মানে তাৎক্ষণিক বিকল যদি হয় তাহলে আহ, রক্তে লোহিত রক্তকণিকার পরিমাণ কমে যায়। এই অবস্থাকে বলা হয় অ্যানিমিয়া। তোমাকে বলবে যে অ্যানিমিয়া কখন হয়? তাৎক্ষণিক বিকল হলে। তাছাড়া ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যায়। আমরা একটু আগে পড়ছিলাম যে নর্মাল ক্রিয়েটিনের ভ্যালু কত, 0.6 থেকে 1.2 ছেলেদের ক্ষেত্রে। সো নর্মাল ক্রিয়েটিনিনের ভ্যালুটা বেড়ে যায় যখন তাৎক্ষণিক বিকল হয়, এবং অ্যানিমিয়া দেখা যায়। সাথে সাথে তাৎক্ষণিক বিকল হলে মূত্রের পরিমাণও কমে যায়। 0.5 ml পার কেজি পার আওয়ার ফর 6 আওয়ার্স। মূত্রের পরিমাণ কমে যাবে স্বাভাবিক। বৃক্ক যদি কাজ না করতে পারে, মূত্রও হবে না, নর্মাল কথা। ডায়ালাইসিসে চলে আসি। ডায়ালাইসিস হচ্ছে এক ধরনের উপাদান, মানে এক ধরনের কাজ, যেটা বৃক্কের স্বাভাবিকভাবে যদি কাজ না করে তাহলে বজ্র পদার্থগুলো নিষ্কাশন করে দেয়। যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, পটাশিয়াম, এগুলো যেগুলো আমাদের শরীরের মধ্যে এক্সট্রা থাকে ওগুলো বের করে দিবে ডায়ালাইসিস পদ্ধতিতে। ডায়ালাইসিস হয় দুই ধরনের, একটা হচ্ছে হিমোডায়ালাইসিস আর পেরিটোনিয়াল ডায়ালাইসিস। এখান থেকে বেশি এমসিকিউ নাই, জাস্ট পড়ে রাখো জিনিসগুলো। প্রথম কথা হিমোডায়ালাইসিস। হিমোডায়ালাইসিসের মধ্যে এখানে একটা ছবি দেওয়া আছে, হয়তো হিমোডায়ালাইসিসের ছবি দেওয়া আছে। হিমোডায়ালাইসিসের মধ্যে তোমার হাত থেকে কিছু পরিমাণ মানে খারাপ রক্তগুলো নেয় এবং ডায়ালাইজারের মধ্যে এটার এক্সচেঞ্জ করে, ভালো মানে আয়নের এক্সচেঞ্জ করে, এবং তোমার দূষিত পদার্থগুলো বের করে দেয় এবং ভালো পদার্থগুলো ঢুকায়। আলটিমেটলি আবার ব্লাডগুলো পাম্প করে ভিতরে দিয়ে দেয়। এখান থেকে আমাদের বিস্তারিত গবেষণাগার হওয়ার কোনো প্রয়োজন নাই। তুমি খালি পড়তে পারো ডায়ালাইসারের উপাদানগুলো কি। এই উপাদানগুলোর মধ্যে এমন উপাদানই থাকবে যে উপাদানগুলো আমাদের শরীরের মধ্যে দরকার। এগুলো হচ্ছে ডায়ালাইসিসের উপাদান।
শরীরের মধ্যে কি কি দরকার, যেমন অতিরিক্ত পুষ্টি দরকার, গ্লুকোজ দরকার, শরীর পিএইচ দরকার, বাফারিং ক্ষমতা দরকার এবং সোডিয়াম পটাশিয়ামের ভারসাম্য দরকার, শরীর তাপমাত্রা দরকার, এগুলো একটু দেখে রাখতে পারো। তারপরে চলে আসে, সতর্কতা লাগবে না, পেরিটোনিয়াল ডায়ালাইসিস। পেরিটোনিয়াল ডায়ালাইসিস এখানে যে আমাদের আহ, যে তলপেটের এখানে পেরিটোনিয়াম যে লেয়ারটা থাকে, পেরিটোনিয়াম লেয়ারে একটা ক্যাথেটার দিয়ে ডায়ালাইসিস করা হয়। এই পেরিটোনিয়াল ডায়ালাইসিসের মধ্যে এটা একটা কথা, একটা এমসিকিউ আসে, যেটা এমসিকিউ আসে ওদিকে আসে। পেরিটোনিয়াল ডায়ালিসিস দিনে 3 থেকে 4 বার এই ডায়ালাইসিসটা আবার প্রতিস্থাপন করতে হয়। যে পরিমাণ বজ্র পদার্থ আসছে ওই পরিমাণ বজ্র পদার্থ বের করে আবার আরেকটা ডায়ালাইসিসের ব্যাগ দিতে হয়। তাহলে হিমোডায়ালাইসিস সপ্তাহে করতে হয় 2 থেকে 3 বার, এরকম একটা কথা লেখা আছে হয়তো বা। আহ, সপ্তাহে 2 বার করতে হয় এবং একবার করতে গেলে সময় লাগে হচ্ছে 4 থেকে 5 ঘন্টা। তোমাকে এখানে শোয়ায় রাখবে, শোয়ায় রেখে আবার ডায়ালাইসিস বসাবে, বসায় এক সপ্তাহে 2 বার করতে হবে এবং 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে, অনেক কথাবার্তা আছে। মেইন কথা হচ্ছে তাহলে কোনটা ভালো, হিমোডায়ালাইসিস নাকি পেরিটোনিয়াল ডায়ালাইসিস? পেরিটোনিয়াল ডায়ালাইসিস আবার তুমি ওইটা ব্যাগটা তোমার কোমরের মধ্যে বাজায় তুমি মিটিং এ যাইতে পারো বা ক্লাসে যাইতে পারো, অনেক কিছু করতে পারো। আল্লাহ না করুক এগুলো কিছু হবে না, এমনি বলতেছি। যদি তোমার পেরিটোনিয়াল ডায়ালাইসিস হয় করো তুমি, তাহলে 3 থেকে 4 বার আবার ডায়ালাইসিসটা পরিবর্তন করতে হবে। তাহলে কোনটা ভালো হইলো, হিমোডায়ালাইসিস নাকি পেরিটোনিয়াল ডায়ালাইসিস? সপ্তাহে 2 বার যায় 5 ঘন্টা বসে থাকবা, নাকি প্রতি মানে ওইটা নিয়ে ব্যাগ নিয়ে ঘুরবা আবার দিনের মধ্যে 3 থেকে 4 বার প্রতিস্থাপন করবা? ভালো কোনটা? একটাও ভালো না, এগুলা করাই যাবে না। মানে এগুলা করলে আমাদের দুইটাই নষ্ট, মানে দুইটাই অনেক ব্যয়বহুল অবস্থা। সব থেকে ভালো হচ্ছে বৃক্ক প্রতিস্থাপন। বৃক্ক প্রতিস্থাপন থেকে যে এমসিকিউ গুলো আসবে, বৃক্ক প্রতিস্থাপন কাদের মধ্যে করা যায় আরেকটা জিনিস খেয়াল করো, তোমরা অনেকে হয়তো বা মিসকনসেপশনে থাকো। দুইটা বৃক্ক বৃক্কের জায়গাতেই থাকে। এই বৃক্ক এটা আমাদের, এটাও সাপোজ বিকল হয়ে গেছে। এই একটা যদি বিকল হয় তাহলে কাজ করতে পারে, বাট দুইটা বৃক্ক যদি বিকল হয়ে যায় তাহলে আমরা বৃক্ক প্রতিস্থাপন করতে পারবো। দুইটা কিন্তু দুইটা জায়গায় থাকে, আবার ভাই বোনের এটা কাটে এটা কাটে আবার নতুন একটা লাগায়, এরকম না। যে দাতার বৃক্ক থাকবে এবং দাতার ক্রাইটেরিয়া আছে, দাতার বৃক্কটা এখানে প্রতিস্থাপন করা যায়। টোটাল 3টা বৃক্ক হয়, 2টা কাজ করে না এবং একটা কাজ করে, এবং যেটা কাজ করে ওটার সাথে একটা বাইপাস করে দেয়। বৃক্ক প্রতিস্থাপন একটি আধুনিক চিকিৎসা পদ্ধতি, যেটা যাই না খুব উপকার হলো। বৃক্ষে প্রতিস্থাপনের জন্য বেশ কয়েকটা মেজারমেন্ট ফলো করতে হবে। যে মেজারমেন্টের মধ্যে যে দাতা থাকবে সেই দাতাটা নিকট আত্মীয় হইতে হবে, এরকম একটা লাইন আছে। বৃক্কদাতা এবং হৃদার মধ্যে ব্লাড গ্রুপ এবং টিস্যুর ধরন একই হইতে হবে, যেটা আমরা নিকট আত্মীয়দের মধ্যেই দেখি। অবশ্যই যে দিবে তার এইচআইভি থাকা যাবে না বা অন্যান্য সংক্রামক কোনো ডিজিজ থাকা যাবে না। তারপর নিকট আত্মীয় হতে হবে। যার কাছ থেকে সংগ্রহ করুক না কেন, বৃক্কটা যে অবস্থা থেকে বের করবে ওই অবস্থা থেকে তোমার 48 ঘন্টার মধ্যে রোগীর দেহে আবার কিন্তু স্থানান্তর করতে হবে। তো তোমার এটা মাথায় রাখতে হবে, এমসিকিউটা কত ঘন্টার মধ্যে বৃক্ক প্রতিস্থাপন করতে হবে? 48 ঘন্টার মধ্যে। বৃক্ক প্রতিস্থাপন করার পরে আবার যত্ন নিতে হবে, নিয়মিত পরিমাণ ওষুধ খাবে, ডায়ালাইসিস করতে হবে বা রক্তচাপ নিয়ন্ত্রণ করতে হবে। এটা রোগী রোগী ভেদে আমরা বিভিন্ন ডিসিশন নেওয়া যায়। এটা নট নেসেসারি, আমাদের এত কিছু না, এগুলো নর্মাল কথাবার্তা। মানে বিভিন্ন ভিড় এড়িয়ে চলতে হবে, চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া যাবে না, এগুলো জানা কথা, এগুলো এমনি পারবো। হরমোনাল ক্রিয়াতে আসে, হরমোনাল ক্রিয়ার মধ্যে আমরা শুধুমাত্র মাথায় রাখবো এখানে 2টা হরমোন ক্রিয়া করে। এডিএস হরমোনের পরিমাণ বাড়া কমানোর মাধ্যমে মূত্রের পরিমাণ বাড়ে কমে, এবং আরেকটা এমসিকিউ যেটা আছে ওটা হচ্ছে অ্যালডোস্টেরন হরমোন। এই হরমোনের পরিমাণের কারণে সোডিয়াম পটাশিয়ামের ভারসাম্য রক্ষা হয়। এই এতটুকুই, এখান থেকে আর বিস্তারিত কিছু নাই। তুমি শুধুমাত্র আজকের 2টা ক্লাসে টোটাল বৃক্কের, এখান থেকে আর কিছু নেই, বৃক্কের 2টা ক্লাসে যা যা পড়াইলাম এতটুকু যদি তুমি পড়ো তাহলে তোমার একটা ইনিশিয়াল ভালো একটা জ্ঞান হবে। এরপরে আর কি কি পড়বা, এরপরে তুমি পড়া শুরু করবা এমসিকিউ। কিসের এমসিকিউ ভাই? এমসিকিউ পড়া শুরু মানে যা যা গেলাম ওগুলো তো পড়বাই, ওইটা 2 বার করে পড়বা, 2 বার বই পড়বা। 2 বার বই পড়ার পর এমসিকিউ প্র্যাকটিস করবা। কই থেকে এমসিকিউ প্র্যাকটিস করবা? মাজেদা ম্যাডামের বই থেকে। মাজেদা ম্যাডামের বই যদি না থাকে তাহলে পিডিএফ দেখে এমসিকিউ সলভ করতে পারো। মাজেদা ম্যাডামের বইয়ের এমসিকিউ যদি সলভ না করো তাহলে পারভিন ম্যাডামের বইটা আছে, ওই বইয়ের এমসিকিউ গুলো সলভ করবা। যারা সেকেন্ড টাইমার আছো তারা খুব ভালো মতো কান খাড়া করে মনোযোগ দিয়ে শোনো, এই 2টা বইয়ের এমসিকিউ সলভ করবা। এমসিকিউ সলভ করার পর একটা এক্সাম দিবা। তোমার অনেক এক্সাম আছে, আমি আশা করি তোমার কাছে ডেমো এক্সাম যেগুলো আছে এক্সাম দিবা। এক্সাম দেওয়ার পরে আবার বই পড়বা, আবার এমসিকিউ পড়বা। তারপরে চলে যাবা অন্য চ্যাপ্টারে, চ্যাপ্টার 7-এ চলে যাবা, অথবা ফিজিক্সের একটা যে কোনো চ্যাপ্টারে চলে যাবা, মহাকর্ষ অভিকর্ষ। অথবা তুমি জিকে পড়তে পারো, জিকে ইন্টারন্যাশনাল পড়তে পারো, জিকে ইন্টারন্যাশনাল শুরু করতে পারো, বা তোমার যেটাতে যেটাতে ল্যাকিংস ওখানে চলে যেতে পারো। একটা চ্যাপ্টার এইভাবে একটা ক্লাস দেখলা, তুমি নিজে বইটা দাগাইলা, 2 বার ওইটা পড়লা, তারপরে মাজেদা ম্যাডাম পারভিন ম্যাডাম বইয়ের এমসিকিউ সলভ করলা, এক্সাম দিলা। এর বাইরে আর কিছুই লাগবে না, সত্যি কথা বলতে এর বাইরে কিছুই লাগবে না। কিন্তু তোমরা এতটুকুই করো না, এতটুকু একটা চ্যাপ্টারে করলে পরে চ্যাপ্টারে করো না।
বা তারপরে চ্যাপ্টারে পড়ো না। এভাবে ইনকনসিস্টেন্ট থাকলে তো হবে না আসলে। তুমি যখন কনসিস্টেন্টলি পড়বা তখন দেখা যাবে যে আসলে পড়ার মতো হইতেছে। আচ্ছা যাই হোক, আর এক্সামের জন্য ভাই আমি সাজেশন দিব আমাদের এক্সাম ব্যাচ, ম্যাট পারফরমেন্স এক্সাম ব্যাচ সেকেন্ড টাইমারদের জন্য, ওইটাতে ভর্তি হইতে পারো। এটাতে আমরা মাত্র যেন সবাই ভর্তি হইতে পারে, যার কারণে মাত্র 299 টাকা রাখছি। আর এখানে টোটাল 150টার বেশি পরীক্ষা হবে এবং প্রায় 10,000 এমসিকিউ এর মতো সলভ হবে। মানে আজকে কি মাস এটা? মার্চ মাস। মার্চ মাস থেকে শুরু করে তোমার জানুয়ারি মাস পর্যন্ত, ধরে নি জানুয়ারিতে পরীক্ষা বা ডিসেম্বরে পরীক্ষা, ধরে নি ডিসেম্বরে পরীক্ষা, তো ডিসেম্বর পর্যন্ত ধরি। এই যে এই কয়টা টাইমের মধ্যে আমরা প্রতিদিন মানে সপ্তাহে 3টা করে পরীক্ষা নিব, আরো বেশি হইতে পারে। যখন অ্যাডমিশন সিজন আসবে তখন তো আমাদের আরো পরীক্ষাগুলো নিতে হবে, বাকি পরীক্ষাগুলো। এই মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত টোটাল যতগুলো পরীক্ষা হবে, মানে এতগুলো পরীক্ষা হবে। কিছু পরীক্ষা যদি লাইভে নাও নিতে পারি, ওগুলো আমরা দিয়ে দিব, কারণ আমাদের প্রশ্ন রাখে তো লাভ নাই, এতগুলো প্রশ্ন রাখে তো লাভ নেই, তোমরা তো পরীক্ষা দেওয়ার জন্য প্রশ্ন বানাইছি। সো প্রতিদিন 3টা করে, প্রতি সপ্তাহে 3টা করে পরীক্ষা, একদিন করে গ্যাপ থাকবে। এবং তুমি যদি ওই পরীক্ষাগুলো নিয়মিতভাবে এবং কন্টিনিউয়াসলি দাও, আশা করা যায় যে 299 টাকার মধ্যে তোমার মেডিকেলের প্রিপারেশন শেষ, আর কিছুই লাগবে না। আর যদি তোমার অবস্থা খুবই করুণ থাকে, মানে পড়াশোনা হয় না ঠিক মতো, খুবই করুণ, এবং তুমি আমার পড়াও কিছুই বুঝতেছো না, যত ভালো মতোই বুঝে কিছু বুঝতেছো না, তাহলে তুমি সামনাসামনি একটা টিচার রাখো। সামনে টিচার রাখলে তাহলে হয়তো বা বুঝতে পারবা। সামনে পার্সোনাল টিচার রাখতে পারো। আমরা ম্যাট পারফরমেন্স থেকে বেস্ট মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য পার্সোনাল টিচার দেই। পার্সোনাল টিচার রাখার সুবিধা হচ্ছে এটাই যে তোমার সামনাসামনি বসে একটা বেস্ট প্রিপারেশন হবে এবং ভালো প্রিপারেশন হবে। এবং একটা কথা দয়া করে বলি, পার্সোনাল টিচার রাখার পরে তুমি অনলাইনে আর কোনো ক্লাস করার দরকার নেই, তুমি উনি যা বলবে সেটাই তুমি শুনবা। ওইটা কারণ তোমার এত কিছু করার কি দরকার, এত ডাইভার্সিটি হওয়ার কি দরকার? আমাদের ব্রেনের ক্যাপাসিটি কম। এই কম ক্যাপাসিটির মধ্যে তোমার যতটুকু আটে অতটুকু তুমি নিবা এবং প্র্যাকটিস করবা, পরীক্ষা দিবা, তাহলে তোমার একটা প্রিপারেশন হবে। আর যদি তুমি তারপরেও প্রিপারেশন না নিতে, মানে এগুলা না ফলো করতে চাও, তাহলে তোমার জন্য মেডিকেল সেকেন্ড টাইমার না, বা মেডিকেল ফার্স্ট টাইমার যদি ভিডিওটা দেখো, তোমার যদি মেডিকেল ফার্স্ট টাইমার না, তুমি মেডিকেলের প্রিপারেশন আর নেওয়ার দরকার নাই। শুধু শুধু চান্স পাবা না, হুদাই টাকাটি নষ্ট। আশা করা যায় যে বুঝতে পারছো এতটুকু যা বুঝাইলাম। আর নিচে ডেসক্রিপশনে আমাদের এক্সাম ব্যাচের বিস্তারিত লিঙ্ক দিয়ে দিবনি, বা পার্সোনাল টিচারের বিস্তারিত দিয়ে দিবনি, তোমাদের যদি দরকার হয় তাহলে মেসেজ করতে পারো। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই রাখি। কারো কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করতে পারো এই ইউটিউবের নিচে। ঠিক আছে, ধন্যবাদ।